জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। কেউ শেখ হাসিনার গণহত্যা থেকে রেহাই পায়নি, মন্তব্য গোলাম পরোয়ারের। এরপরেই জানাবো তরুণদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে বিএনপি, বলছে নয়ন। এরপরেই জানাবো দুই ভারতীয়কে গ্রেপ্তারের দাবি হেফাজতে ইসলামের। জানাবো অন্তর্বর্তী সরকারের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, বলছে ভিপি নুরুল হক নূর। এবং সর্বশেষ জানিয়ে দিব রাজনৈতিক অবস্থান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কেউ শেখ হাসিনার গণহত্যা থেকে রেহাই পায়নি, গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছে, ছাত্র জনতার আন্দোলনে নারী, পুরুষ, শিশু, কিশোর কেউ শেখ হাসিনার নির্দেশিত গণহত্যা থেকে রেহাই পায়নি। এমনকি গর্ভবতী মায়েদেরও পুলিশ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। রাজধানীর শনির আখড়ায় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার স্পষ্ট নির্দেশ ছিল যে কোনো কিছুর বিনিময়ে তার ক্ষমতা ধরে রাখা। এজন্য লাখ লাখ মানুষকে গুলি করে হত্যা করতে হলে করো, তবু আমাকে ক্ষমতায় রাখতে হবে। কিন্তু শেখ হাসিনা জানে না, দেশের মানুষের বুকে গুলি চালিয়ে দেশ পরিচালনা করা যায় না। তাই ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ৩৬ দিনের মধ্যে শেখ হাসিনা শুধু ক্ষমতায় ছাড়তে বাধ্য হয়নি, দেশ ছেড়েও পালিয়ে গেছে। জামায়াত নেতা বলেন, জামায়াত শিবিরের কোনো নেতাকর্মী কোনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি, কারণ তারা এক আল্লাহকে ভয় করে। কোনো অন্যায়ের সঙ্গে তারা কখনো আপোষ করেনি, জনগণের সম্পদ লুট করেনি, বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলেনি। জামায়াত ইসলামের নেতাকর্মীরা জনগণের সম্পদকে আমানত হিসাবে বিশ্বাস করে, সেজন্য জামায়াতের নেতাকর্মীরা দুর্নীতি করে না, চুরি করে না, জনগণের খেদমতে জীবন উৎসর্গ করে দিয়েছে এবং প্রয়োজনে আরো দেবে। বিএনপি আগামীর দেশে তরুণ প্রজন্মের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্রিক্ত করে বলেন, মানুষের মনকে জয় করতে হবে, ভয় দেখিয়ে নয়। মন জয় করে রাজনীতি করতে হবে। দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণকালে যুবদলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যাচারে অতিষ্ঠ ছিল এদেশের মানুষ। বাংলাদেশের মানুষের অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছিল। নয়ন আরো বলেন, আমরা বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের আবির্ভাব দেখতে চাই না। আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ তৈরি হোক। সাধারণ মানুষের প্রত্যাশা, দেশের জনগণের প্রত্যাশা, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক। যে সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে, তাইলেই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো। দুই ভারতীয়কে গ্রেপ্তারের দাবি হেফাজতে ইসলামের। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছে, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থন করে বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে আশকারা দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে ভারত সরকারকে এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে, নতুবা তাদের সঙ্গে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটবে। দুপুরে সিংড়াই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা ও ২০২১ সালে হেফাজতের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, নির্যাতন ও গণগ্রেপ্তার, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড, ২০২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর বর্বরচিত হত্যাকাণ্ডের বিচার এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ দেশে শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে এ দাবি জানান তিনি। এতে যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা আহমদ আলী কাশেমি ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জোনায়েদ আল হাবিব। অন্তর্বর্তী সরকারের উপর দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, এই সরকারের সফলতা ব্যর্থতার ওপর আমাদের
আগামীর বাংলাদেশ, আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের প্রত্যেককে তাদের উপর নজর রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা, মানুষ উপকৃত হচ্ছে কিনা, মানুষের কোনো অসন্তোষ তৈরি হচ্ছে কিনা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শূন্য পদে বদলির দাবিতে এক অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। নুরুল হক বলেন, আমাদের আন্দোলনের কারণে সরকার আজ গদিতে বসছে। আমাদের ত্যাগ, আমাদের শ্রম, আমাদের সহ্য করা নির্যাতন নিপীড়নের মধ্যেই তারা আজ উপদেষ্টা হয়েছে। আমরা রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারে আসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটা হচ্ছে তাদের কাজ। তিনি বলেন, ইতোমধ্যে আমি ফেসবুক, ইউটিউব সহ মূলধারার মিডিয়ায় সরকারের ব্যাপক সমালোচনা করেছি। করতে হবে, কারণ তাদের কোনো ভুল পদক্ষেপ মানুষের মধ্যে, পেশাজীবীদের মধ্যে যাতে অসন্তোষ তৈরি না হয়, মানুষের মধ্যে যেন কোনো অসংশয় তৈরি না হয়। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, এমপিও ভুক্ত হাজার হাজার শিক্ষক নিজ নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থান করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিবার থেকে দূরে অবস্থানের কারণে ক্লাসে পাঠদান কার্যক্রমে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। রাজনৈতিক অবস্থান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। বর্তমানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই উল্লেখ করে আসিফ বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ, পরে দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। আসিফ জানান, যদিও এসব বিষয়ে সামনে আনতে চাইনি, তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হওয়ার স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে আসিফ সক্রিয় ছিল। 2024 সালেও 2018 সালে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন আসিফ। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠনটির প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। পরে সংগঠনের গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। 2023 সালের 4 অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পান তিনি। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন। পরের দিন অর্থাৎ 9 আগস্ট তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর এক সপ্তাহের মাথায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্বও পান আসিফ।